আপনাদের সবাইকে স্বাগত জানাই পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমার চারজন অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল হাসনাত জোয়ারদার, হেড অফ অটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। ডাক্তার আশরাফ জুয়েল, কনসালটেন্ট, শেখ ফজলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল, এবং জুলহাস আলম, সাংবাদিক, ব্যুরো চিফ, অ্যাসোসিয়েটেড প্রেস, ঢাকা। আপনাদের চারজনকেই স্বাগত জানাই। তিন ডাক্তার এবং একজন সাংবাদিক। আমরা আলোচনা করব করোনা সম্পর্কিত নানা বিষয় নিয়ে। জুলহাস আলম যেহেতু ট্র্যাকের বাইরে, তাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে আমাদের সবকিছু প্রায় স্বাভাবিক এখন। আমরা দেখছি অফিস, আদালত, মার্কেট, রাস্তায় যানজট সবকিছু চলছে, কোথাও কোনো সমস্যা দেখছি না। মনেই হয় না যে দেশে করোনার কোনো আক্রমণ কখনো ছিল বা এখনো আছে। অন্য দেশের সাথে তুলনা করলে জুলহাস আলম, আপনি সাংবাদিক হিসেবে কি দেখছেন আমাদের অবস্থা? ধন্যবাদ আপনাকে। দেখা বলতে যেটা হচ্ছে যে আসলে আমরা অনেকদিন ধরে যেসব কনসার্ন আমাদের ছিল তার বাইরে আসলে এখন আমরা যেতে পারিনি। আমাদের হয়তোবা পরিসংখ্যানের দিক থেকে মৃত্যুর হার কম, কিন্তু আশেপাশের দেশের যে বাস্তবতা, আজকের যে হিসাব, সেটি কিন্তু ভয়ঙ্কর, মানে আতঙ্কের। আজকে ভারতে গত 24 ঘন্টায় প্রায় 1007 জন মারা গেছে, এটা রেকর্ড। এবং গত 4 দিন ধরে আপনি দেখেন যে প্রায় 60,000-এর মতো আক্রান্ত, এটা রিপোর্টেড কেস, এর বাইরেও তো আছে। একইভাবে কিন্তু অন্যান্য যেসব দেশকে আমরা, এই এশিয়ার যেসব দেশকে আমরা সামনে রাখছিলাম উদাহরণ হিসেবে, ভালো উদাহরণ হিসেবে একদম শুরু থেকে, তার মধ্যে ভিয়েতনামের দিকে তাকালে আমরা দেখছি যে সেখানে কিন্তু সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ ওখানে মাস্ক পরা বন্ধ করে দিয়েছিল। শুরুতে তারা 100 দিনের কোনো কনফার্ম কেস ছিল। আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, তাদের ওখানে যে সমুদ্র কি বলে উপকূলবর্তী এলাকা এবং বিচ এলাকা, দানাং শহরে সেটা পর্যটন এরিয়া, সেটা খুলে দেওয়ার ফলে টুরিস্ট এমন ভাবে ওখানে ভিড় জমায় যে অতি দ্রুত সেটি গত কদিনে সেখানে অনেক কেস বেড়ে যাচ্ছে এবং 500-এর উপরে কিন্তু হয়ে গেছে। যেখানে মনে করা হচ্ছিল যে ভিয়েতনাম একটা মিরাকল, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের সংকট রয়েছে। এবং আশেপাশে আদার যেসব দেশ আছে, চীন থেকে শুরু করে ইন্দোনেশিয়া, এমনকি দক্ষিণ কোরিয়া, যেগুলো আমাদের কাছে ভালো উদাহরণ ছিল, সেখানে কিন্তু আবার নতুন করে সংকট তৈরি হচ্ছে এবং সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ এরকম কিন্তু চলে আসছে। সেই বাস্তবতায় যদি দেখি, বিশেষ করে গত এই ঈদের পরে বা ঈদের সময় যে আমরা ঘটনাটি দেখলাম, তো তার প্রেক্ষিতে কিন্তু আমাদের জন্য ঝুঁকিটা রয়ে গেছে। এখানে 3 জন এক্সপার্ট আছেন, তারা বলতে পারবেন যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। কারণ হচ্ছে যে এর মধ্যে কথা হচ্ছিল আরো কিছু এক্সপার্টের সাথে এরকম টক শোতে, তখন তারা বলছিলেন যে এটা বোঝার জন্য আরেকটু সময় লাগবে। এখন মৃত্যুর সংখ্যা হয়তো বা কম, কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তার ফলে তার যে পারিবারিক, তার শারীরিক, তার যে অর্থনৈতিক, তার যে নানা রকমের সংকট তৈরি যাচ্ছে, একদম ট্রেল অফ ডিস্ট্রাকশন এন্ড ড্যামেজ রেখে যাচ্ছে এই রোগটা বা এই ভাইরাস, সেটি কিন্তু একটা বড় ধরনের আমাদের জন্য আতঙ্কের। তো এই বাস্তবতা আমি মনে করি যে আমরা যা আমাদের করা উচিত ছিল আমরা আসলে শুরু থেকে করতে পারিনি। এইবারে ঈদে আমি গ্রামে গিয়েছি, দেখার চেষ্টা করেছি, যতটুকু পারি আমি সচেতন বলে চেষ্টা করেছি, কিন্তু অবাক হয়ে দেখেছি যে গ্রামগঞ্জে এবং চলাফেরায়, রাস্তাঘাটে, হাইওয়েতে কোন রকমের কোন নিরাপত্তা বা স্বাস্থ্যবিধি মানা হয় বিন্দু মাত্র না। কোরবানির হাট থেকে শুরু করে, এমনকি আমি জানি না সরকার কেন এই পদক্ষেপটি আবারও জারি করলেন, যে নামাজ পড়ার সময় মানুষ নামাজ পড়ছে মসজিদে ঘন হয়ে, তারা কেউ কোনো নিয়ম মানেনি। মাঠে হয়তো বা কিছুটা ফাঁকা থাকা যেত চাইলে, কিন্তু যেটা হয়েছে যে মসজিদে নামাজ পড়ার কারণে যেটা হয়েছে যে এত ঘন ছিল। এবং আমি দেখেছি যে দলে দলে ঢাকা থেকে যারা মানুষ যাচ্ছিলেন, বাস থেকে নেমেই তারা মার্কেটে হুড়মুড় করে ঢুকছে, কারণ এদের 1 দিন 2 দিন আগে তারা গ্রামে যাচ্ছিল, হাতে টাকা আছে, বেতন পেয়েছেন। তো সবকিছু মিলে কি হয়েছে যে এই যে চিত্রটা দাঁড়ালো, সেটা রেজাল্টটা পেতে হয়তো আমাদের 15 দিন, 20 দিন বা 25 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে এটা আমি মনে করি আমাদের রিপোর্টেড কেস কি আছে না আছে, তার চেয়ে বড় কথা হলো যে আমি মনে করি যে আমাদের জন্য শঙ্কার যথেষ্ট কারণ আছে। আজকে যদি আমরা ভালো থাকি, 7 দিন পরে ভালো থাকবো এর কোনো নিশ্চয়তা নেই। কারণ এই ভাইরাসের যে ছড়ানোর যে গতি প্রকৃতি সারা পৃথিবীতে আমরা দেখছি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, এখন ইন্ডিয়া, মানে একটা ভয়ঙ্কর চিত্র। আপনি খালি ভারতের কথা চিন্তা করেন যে গত 24 ঘন্টায় 1007 জন আক্রান্ত হয়েছে, আজকের সর্বশেষ রিপোর্ট। এবং 4 দিন ধরে 60,000-এর উপরে মানুষ প্রতিদিন রিপোর্টেড কেস।
তো এই চিত্র যদি হয় তাহলে আমাদের জন্য সংকট যথেষ্ট কারণ আছে, যথেষ্ট কারণ আছে। যদিও একটা শ্রীলঙ্কা আজকে থেকে স্কুল খুলে দিয়েছে, কিন্তু সেটাও তারা কিন্তু ইন ফেজেস তারা করবে বলে বলেছে, কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করে তার দেখার চেষ্টা করছে। ওরা ছোট দেশ, মানুষ কম, কিন্তু আমাদের যেটা হচ্ছে আমাদের যে ঘনত্ব, সেই জায়গাতে জনসংখ্যার ঘনত্ব, সেই জায়গায় আমাদের কিন্তু বিপদ রয়েই গেছে। এবং এটাকে যদি আমরা স্বাস্থ্যবিধিটা মানতে না পারি, তাহলে আমরা এখানে যারা আছে আমরা প্রত্যেকে যেন আমাদের পরিচিত জন, আত্মীয় স্বজন, কেউ না কেউ বা কোনো কোনো পরিবারে, পুরো পরিবারে আক্রান্ত, নতুন করে আক্রান্ত হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের আসলে নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই। আমাদেরকে হয়তো বা রিওপেনিং করতে হয়েছে, আমরা করেছি, সেই বাস্তবতা, সেই আলোচনা হয়তো বা আরেকভাবে করা যাবে বা আরেকভাবে করা যাবে। ধন্যবাদ জুলাস, আপনি আছেন, আপনার কাছে আসবো আমি। প্রফেসর জোয়ারদার, আপনার কাছে আসছি। যে আলোচনাটা শুনছিলেন যেটি জুলাস আলম শুরু করেছেন, তাহলে আমরা যে একটা বলছিলাম যে আমরা করোনার সাথে যুদ্ধ করছি, সেই যুদ্ধ কি চলছে নাকি যুদ্ধে একটা বিরতি দিচ্ছি আমরা? আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আসলে জুলাস সাহেব অত্যন্ত সঠিকভাবে বলেছেন। আজকে আমিও রাস্তায় ছিলাম, আমি অফিসে গেলাম, আসলাম, দেখি যে ট্রাফিক জ্যাম, গাড়ি মুভ করে না, কোনো কোনো জায়গায় শাহবাগের কাছে স্লো, অনেক অনেক গাড়ি, অনেক অনেক মানুষ। তো এখানে সবাই আসলে কত ভাগ মানুষ আমরা রাস্তায় নেমে গেছি বা কাজে চলে গেছি, ফিরে গেছি, সেটা একটা হিসাব করার সময় এসে গেছে। আগে এক সময় মনে হতো যে এসেনশিয়াল ওয়ার্কার তারাই শুধু অফিসে যাচ্ছে, কর্মক্ষেত্রে যাচ্ছে। এখন আমরা দেখলাম যে রাস্তার আশেপাশে বা একদম মার্কেটের কাছাকাছি দেখা যাচ্ছে যে অনেক মানুষকে দেখছি যারা মনে হয় না যে একেবারে ডে লেবারার ক্লাসে, তাদেরকে না আসলেই হবে না, এমন না। সাধারণ মানুষ আছে, খাচ্ছে, চা খাচ্ছে, গল্প করছে, হয়তো তারা প্রয়োজন ছিল না, তারা একটু মানে এই যে ভিড় এড়িয়েই চলতে পারতেন, এবং তারা কেউ মাস্কের ধারে কাছেও নাই। তো এখন যে এগুলো যদি না করা হয়, যে আমার যদি মাস্ক প্রপারলি ইউজ না করা হয়, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করা হয়, কিন্তু আমরা বড় বড় আবার জমায়েতের মধ্যে চলে যাই, এভাবে যদি যাদের প্রয়োজন নাই তারাও যদি আননেসেসারি এইভাবে ঘোরাঘুরি করি, তাইলে আমার সংখ্যাটা বেড়েই যায়। তবে মানে কেস বাড়া, ট্রান্সমিশন অফ ডিজিজ বাড়ার সম্ভাবনা থাকে। তবে কিন্তু এইটার জন্য আমাদের থেমে গেলে হবে না। আমাদের যে এসেনশিয়াল ওয়ার্কার বা কাজকর্ম, তা কিন্তু করতেই হবে। কেউ কেউ বলেন যে করোনা হ্যাজ কাম টু স্টে, করোনা খুব তাড়াতাড়ি শেষ হবে না। এটা মানে গ্লোবাল পার্সপেক্টিভে আমি বলছি। কান্ট্রিগুলো ভিন্ন ভিন্ন, যারা বেশি সাকসেসফুল হয়েছে, যারা জিরো লেভেলের কাছে চলে যেতে পারছেন, আমরা যেতে পারিনি। জিরোর কাছে যারা যাবে তারাই সাকসেসফুল। তো তাহলে কি হবে? সব কাজ তো বন্ধ থাকবে না, সবকিছুই চালু থাকতে হবে। তাদের স্ট্র্যাটেজিতে তারা সাকসেসফুল হয়ে গেছে, এটা ভালো। যারা স্ট্যাটিক রাখছে বা ফার্স্ট ওয়েভে আছে বা কমিয়ে রাখতে পারছে, তারাও একদিক থেকে ভালো আছে। সেই হিসাবে আমরা খুব খারাপ অবস্থানে না। আমাদের যে জিনিসটা এখন করতে হবে, এই অবস্থান থেকে আমাদের জিরোর কাছে যেতে হবে এবং জীবিকাও চালিয়ে যেতে হবে, সব কাজ করতে হবে। যে আমি যদি আমার যে ইকোনমি, এর সাথে যদি কিছু কম্প্রোমাইজ হয়, তাও তো আমার সবাইকে খাওয়াতে হবে, বাঁচাতে হবে মানুষকে। সো আমরা এগিয়ে যেতে হবে, যেটাকে আমরা বলছি, আমরা যারা এসেনশিয়াল ওয়ার্কার, ধরেন আমরা ডাক্তার, আমরা বা স্বাস্থ্যকর্মী, আমরা কি, আমরা বর্তমানে ওই পিক যে সময়টায় আমরা কিন্তু, আমি একজন সার্জন হিসেবে আমি এমার্জেন্সি সার্জারিটা চালু আছে আমার, আর কিছু আর্জেন্ট তার পরের স্তরে একটু রয়েছে, কিছু এমার্জেন্সি 2-3 দিন পরে করলাম, এমন কেসগুলো আমরা করে দিতে বাধ্য, এবং এই সার্ভিসটা আমরা দিচ্ছি। কিন্তু একদম ধরেন যে কেসটা 3 মাস 4 মাস পরেও করা যায়, সেগুলোকে আমরা পিছিয়ে রাখছি। তো এটা যদি করোনা যদি চলতেই থাকে, তাহলে আমাদেরকে কিন্তু ওই সার্ভিসটা আবার চালু করে দিতে হবে। হ্যাঁ, আমাদের সেফটি মেজার্স নিয়ে আমরা চালু করে দিব। তো সেটা আমরা বলছি যে নিউ নর্মাল লাইফ, একটা মডিফাইড ফর্ম, একেবারে স্বাভাবিক না।
স্বাভাবিকের মতো একটা মডিফাইড একটা ফর্ম, নিউ নর্মাল লাইফ, এই প্যাটার্নে আমাদেরকে ফিরে যেতে হবে। প্রফেসর জোয়ারদার, এই যে সাধারণ মানুষ, যেটি জুলাস আলম বলছিলেন, যিনি দেখেছেন, মানছে না, কিন্তু সেইভাবে তো সংক্রমণের কথাও শুনছি না, মৃত্যুর কথাও শুনছি না, তাহলে কি স্বাভাবিকভাবে আমাদের মানুষজনের ইমিউনিটি অনেক বেশি, প্রতিরোধ ক্ষমতা বেশি? আর সেটা হতে পারে যে আমাদের ইমিউনিটি, বিশেষ করে দেখা গেল যে আমরা যে শঙ্কাটা ছিল যে কোনো কোনো যদি একেবারে যেসব নিম্ন আয়ের যেসব মানুষরা যেসব জায়গায় থাকেন, স্ল্যাম এরিয়া বা বস্তিবাসীদের মধ্যে তো অনেক বেশি সম্ভাবনা ছিল, অনেকে সন্দেহ করতাম যে এই জায়গায় যদি একবার অ্যাটাক হয় তাহলে প্রত্যেক মানে অনেক অনেক মানুষ এটা এফেক্টেড হবে, কিন্তু সেই রকম আমরা এ পর্যন্ত দেখলাম না। তাইলে কি সেটা হতে পারে যে আমাদের ওই ক্লাসের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগটার জন্য যে তাদের যে শ্রম তারা দেন, সেইটার তার শরীরটা তারা আপনার এই করোনা বিরোধী বা যে কোনো রোগের বিরোধী তাদের একটা শক্তি তাদের আছে, এমনও হতে পারে। এমনও হতে পারে। স্টাডি, হ্যাঁ হ্যাঁ, সেই স্টাডিটা অবশ্য হয়েছে কিনা সেটা একটি প্রশ্ন। আমি একটু তাহলে আসতে চাই খান আবুল কালাম আজাদ প্রফেসর আপনার কাছে। আমাদের টেস্ট কমে গেছে অনেক, আবার মৃত্যু কম মানেই কোভিড কে পরাস্ত কিনা সেটাও আপনার কাছে জানবো। কিন্তু একই সাথে আমাদের এখন যে নতুন করে আমরা দেখছি ব্রাজিলে, আমেরিকাতে, ইউরোপের কোন কোন জায়গায়, এমনকি ইন্ডিয়াতে 10টি অঙ্গরাজ্যের কথা বলা হচ্ছে যে খুবই ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। এটা কি দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে, কিংবা দ্বিতীয় পর্যায়ের জন্য আমাদের আসলে আর কতদিন অপেক্ষা করতে হবে? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার সঞ্চালন শুনতে পাচ্ছিলাম, এবং যারা বলছেন তারা অত্যন্ত তাদের অভিজ্ঞতা থেকে, এবং তারা এই দেশের মানুষকে ভালোবাসেন এবং তারা এই রোগটা নিয়ে চিন্তিত, এটা তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং প্রথম কথা হচ্ছে যে এই ভাইরাসটা আসার পরে এই ভাইরাসটা সম্বন্ধে আমাদের জানার চেষ্টা শুরু হয়, এবং কিছু কিছু জ্ঞান আমাদের বিভিন্ন জায়গায় যেখানে রিসার্চ হচ্ছে সেখান থেকে আমাদের কিছু নলেজ চলে আসে, এবং কিছু কিছু নলেজ আমরা কাজ করতে করতে পাই। প্রথম কথা হচ্ছে, এটা সবাই জানেন যে এই করোনা ভাইরাসটা একটা সংক্রামক ব্যাধি, অত্যন্ত ছোঁয়াচে একটা ব্যাধি, যে একজন হাঁচি কাশি দিল, একটুখানি তার ওখানে ড্রপলেট করলো, সেটা কেউ টাচ করলো, করে আবার আপনার শ্বাসনালীতে সে নাকে মুখে ধরলো, ওখান থেকে তার এটা যাবে, এবং শরীরের অন্য কোথাও রইলো, ওইখানে আমি টাচ করে আবার মুখ টাচ করলাম, ওখান থেকে ভাইরাস চলে যাবে। এত ছোঁয়াচে একটি রোগ, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যখন একটি ভাইরাসও থাকে, এই ছোঁয়াচে রোগগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, একটি ভাইরাসও যদি আপনার প্রকৃতিতে থাকে, একজন কারো থাকে, তাহলে কিন্তু আপনার চারিপাশে কমিউনিটি কেউ নিরাপদ নয়, এটা মনে রাখতে হবে। এবং এই ভাইরাসের যে চরিত্র দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক কথা হয়েছে। কেউ বলেছেন আমাদের ডিস্টেন্সিংটা 3 ফুট হলে হবে, কেউ বলছেন 6 ফুট হতে হবে, কেউ বলছেন 40 ফুট, কেউ বলছেন যে এটা এয়ারবর্ন ইনফেকশন হয়ে যাবে, তো ইত্যাদি অনেকগুলো ব্যাপার রয়েছে। আমাদের আপনার যে মৃত্যু হার এবং যে সংক্রমণ, আমাদের যে টেস্ট করার যে ক্যাপাবিলিটি, তো টেস্ট করার ক্যাপাবিলিটি সম্বন্ধে যদি আমি একটু বলি, প্রথমে যখন ছিল এটা পুরো সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানে ছিল, আইডিসিআর, তখন জনগণকে আহ্বান করতেন যে আপনারা টেস্ট করে নেবেন, টেস্ট করে আমরা নির্ধারণ করব। তো এখন কিন্তু জনগণের মধ্যে অপশন তৈরি হয়ে গেছে। নাম্বার 1, জনগণ অনেক জায়গা থেকে করতে পারে, নিজের ইচ্ছে করলে ওই রকম ভিড় এড়িয়ে তিনি ফোন করে বাসা থেকেও তার স্যাম্পলটাকে দিতে পারেন, সেখানে তাকে এসএমএস করে বা তার কাগজে দিয়ে এটা রিপোর্টটা পাঠিয়ে দিতে পারে। এবং এটা আপনার আমাদের এই জায়গাগুলোতে 1 নম্বর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর, এই যে আপনার মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, এর মধ্যে আমরা প্রথম দিকে যেমন বলছিলাম যে আপনার অল্প সংক্রমণের মাত্রা হলে আপনি বাসাতেই চিকিৎসা নেবেন, এবং এই যে বাসায় যে আমরা জানি যে কোভিড-19 এর 80% এর হলো মাইল্ড সিম্পটম, অল্প সিম্পটম, তারা 7 দিনের মধ্যেই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই কারণেই কি টেস্ট কিছুটা কমে গেছে আমাদের 18-20 হাজার? টেস্ট কমার অনেকগুলো কারণ। একটা হলো জনগণের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা অনেক জায়গাতে করতে পারেন, এই জন্য তারা অনেকে সেকেন্ড বা থার্ড টেস্ট অনেকে করাচ্ছিল, সেটা কমে গেছে, রিপিটেড টেস্ট করাচ্ছিল, সেটাও তো একটা, সেটা কমে গেছে। রাইট, এক্স্যাক্টলি। এবং তারা করতে পারেন, রাইট। এবং আপনার এখন তারা করতে পারেন। 2 নম্বর হলো এই যে অভিজ্ঞতা হয়েছে, আপনার যারা মাইল্ড সিম্পটমে ফ্যামিলি
ফ্যামিলিতে দেখা গেল যে এক ফ্যামিলির এক আত্মীয় থাকে মিরপুর, উনি থাকেন ওয়ারিতে। তো মিরপুরের জন বললো যে আমাদের ফ্যামিলিতে 4 জন আক্রান্ত হয়েছে এবং 4 জনের মাইল্ড সিমটম আমরা টেস্ট করেছি, 4 জনেরই পজিটিভ ছিল, আমরা এই সামান্য ওষুধ খেয়েছি, আমরা ভালো হয়ে গেছি। তো ওয়ারির আলাদা আর টেস্ট করতে গেলেন না। তো এইখানে একটা কতগুলো জিনিস, এখানে অনেকগুলো আর মানুষ বোধহয় প্রতিরোধের জায়গাগুলো মানুষ চিহ্নিত করতে পেরেছে এবং সেই কারণে নিজেই ঘরে বসে হয়তো অনেক ধরনের ব্যবস্থা নিচ্ছে, সেটি একটি কারণ হতে পারে। আমি একটু তাহলে আশরাফ জুয়েল ডাক্তার আপনার কাছে আসছি। 70% বেশি হাসপাতাল ফাঁকা থাকছে। আপনি যে হাসপাতালে আছেন এই যে একটি বিশেষায়িত হাসপাতাল, মানুষ আসছে না, অনেকে বলছেন যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম এটি তো আছে, কিন্তু আরেকটি কি এটা হতে পারে যে হাসপাতালের উপরেও আস্থা কমে গেছে বেশ কিছু ঘটনা জানার পরে মানুষের? একদিকে হলো বেসরকারি হাসপাতালগুলোতে চরম ভাবে তাদেরকে মূল্য দিতে হচ্ছে, অনেক বেশি টাকা, আবার সরকারি হাসপাতালগুলোতে নানা অনিয়ম, এটাও কি একটা কারণ? ধন্যবাদ ইশতিয়াক ভাই। প্রফেসর খান আবুল কালাম আজাদ উনি আমার সরাসরি শিক্ষক। আজকে এই অনুষ্ঠানে আসলে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আছেন প্রফেসর আবুল হাসনাত জোয়ারদার স্যার এবং সাংবাদিক জুলহাস আলম। আপনি যে কথাটি বললেন সেটির সঙ্গে আসলে আমি পুরোপুরি একমত নই এই কারণে যে আমি আমার হাসপাতালের অভিজ্ঞতাটা যদি আপনাদের কাছে শেয়ার করি, আমরা যখন আমাদের এখানে যখন RT-PCR মেশিনটি স্থাপিত হলো তখন আমরা দেখেছি যে 2 দিন বা 3 দিন আগের থেকে মানুষ রাস্তায় লাইন ধরে তাদের টেস্ট করার জন্য মানে লাইন ধরে মানুষ আগের রাত্রে চলে এসছে, যেরকমটা দেখা গেছে মানে ঈদের সময় টিকিট কাটার মতো যেরকম কিউ হয় আমাদের হাসপাতালে কিন্তু সেরকম হলো এবং আমাদের সর্বোচ্চ সক্ষমতা ছিল প্রতিদিন 200টি টেস্ট করার। তো দেখা যাচ্ছে যে সিরিয়ালের কিছু অংশ যাওয়ার পরে হয়তো পরের দিনের জন্য সিরিয়াল দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন। কিন্তু গত এই কিছুদিন থেকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মাঝে টেস্টের সংখ্যা কমে আসছে 60 থেকে 90, 100 বা 110-15 মধ্যে। তার মানে কি দেখা যাচ্ছে যে মানুষ আগে যতটা আতঙ্কিত হয়ে এই যে টেস্ট করার ব্যাপারে স্যার যেটা বললেন, আজাদ স্যার যেটা বললেন যে মানুষ যতটা আতঙ্কিত হয়ে টেস্ট করার ব্যাপারে যতটা উদ্গ্রীব ছিল, মানুষ এখন তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা চিকিৎসকদের মাধ্যমে বা মিডিয়ার কারণে এক ধরনের একটা তারা বুঝতে পারছে যে না আসলে আমি যদি টেস্ট না করেও একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসাটা আমি চালাই তাহলেও সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যেও যারা অসুস্থ হচ্ছেন, যারা গুরুতর অসুস্থ হচ্ছেন, তারা কিন্তু কোনোভাবেই বাসায় বসে থাকছেন না। সেটা তিনি সরকারি হাসপাতালের সুযোগ হলে সেখানেও যাচ্ছেন, বেসরকারি হাসপাতালেও যাচ্ছেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আস্থা হারানোর ব্যাপারটা আমি বলবো না, কারণ আমরা দেখেছি যে কুয়েত মৈত্রী হাসপাতাল বা আমাদের আরো যে কোভিড হাসপাতালগুলো, এমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ধরনের সার্ভিস দেয়া হয়েছে সেখানে কিন্তু শুরুর দিকের আমাদের যে আমরা বলবো যে এই ভাইরাসের আক্রান্ত হওয়ার ফলে মানুষের মধ্যে যে আতঙ্ক এবং মৃত্যুর হার যেটা বেশি ছিল, এমনকি শুরুর দিকে চিকিৎসকরা যেভাবে আক্রান্ত হচ্ছিলেন পরের দিকে সচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলে এবং সতর্কতামূলক অবস্থানগুলো আমরা গ্রহণ করার ফলে আমাদের কিন্তু এই চিকিৎসক আক্রান্ত হওয়ার রেটটিও কমে গেছে এবং রোগী মৃত্যুর হারও কিন্তু কমে গেছে। তো এই কয়েকটা ব্যাপার ডেফিনেটলি মাথায় রাখতে হবে। আবার এটাও রাখতে হবে যেটা জুলহাস ভাই শুরুর দিকেই বলছিলেন যে নতুন করে সাউথ ইস্ট এশিয়ায় এক ধরনের সংক্রমণের হার খুব বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে, যেটা আমরা জানি যে গতকালকেও শুধুমাত্র ইন্ডিয়াতে 1007 জন মৃত্যুবরণ করেছেন। এবং আপনি যদি দেখেন যে গত 24 ঘন্টায় গোটা পৃথিবীতে আমেরিকার পরেই কিন্তু সাউথ ইস্ট এশিয়ার অবস্থান, যেখানে সবচেয়ে বেশি আক্রান্তের হার। আমার জানা মতে প্রায় 70,000 মানুষ আক্রান্ত হয়েছেন সাউথ ইস্ট এশিয়ায় গত 24 ঘন্টায় এবং এর মধ্যে প্রায় 1200 থেকে 1300 মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশের পার্সপেক্টিভে আবুল হাসনাত স্যার বলছিলেন যেটা যে আসলে আমরা ঘরে কতদিন থাকবো এবং আমাদের ঘরে থাকার এবিলিটিটা আসলে কতটুকু, এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। আমরা যারা চাকরি করেন, যারা বাইরে কাজ করে তাদের সংসার চালান, তারা হয়তো তাদের সঞ্চয় থেকে খুব বেশি দিন হলে 2 মাস বা 3 মাস তারা কিন্তু করেছেন, কিন্তু এখন যখন দেখছেন মানুষ যে তার নিজের পেটের আসলে খাবারের সংস্থান হচ্ছে না, ইকোনমিক রিয়েলিটির কথা আপনি বলছেন এবং এই আলোচনাটা আমি করতে চাই, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে, তাহলে আমি ফিরে এসে এই আলোচনাটা করব। দর্শক আপনারাও আছেন আমাদের সাথে, একটা বিরতি সঙ্গে থাকবেন।
আরেকবার স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন চারজন অতিথি, জুলাস আলম, আশরাফ জোয়েল, খান আবুল কালাম আজাদ এবং ডাক্তার আবুল হাসনাত জোয়ারদার। জুলাস, ইকোনমিক রিয়েলিটির কথাটা উঠেছে যে, এবং প্রফেসর আবুল হাসনাত জোয়ারদারও বলছেন যাদের স্পেশাল প্রয়োজন তাদের কথা ছিল বের হওয়া, কিন্তু এখন সব মানুষই বেরিয়ে পড়ছে। একটা বড় কারণ হলো যে মানুষকে তো আয়টা করতে হবে, কারণ রাষ্ট্র তো তাকে আর ঘরে খাবার পৌঁছে দিবে না, সেটা প্রথম দিকে কিছু হয়েছে, দাতব্য কাজও হয়েছে। এখন যখন এই অবস্থায় এসছি তখন আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, একদিকে প্রাইভেট সেক্টরের অবস্থা বেশ, আমি বলবো যে একটা বড় লড়াইয়ের ভিতর দিয়েই যাচ্ছে। আপনি যেহেতু সাংবাদিকতা করেন, মানুষের যে আর্থিক বাস্তবতার দিকটা আপনি কিভাবে দেখছেন এই করোনা কালে? যে যেটি ডক্টর আশরাফ জোয়েল তুলেছিলেন সেটি খুবই সত্যি, এবং নতুন যে বাস্তবতায় আসলে মানুষ এটা মনেই করছে যে এই বাস্তবতায় আমাদেরকে আসলে বেঁচে থাকতে, জীবন এবং জীবিকার যে সংগ্রাম তার মধ্যে এখন জীবিকাকে বাদ দিয়ে আসলে চলা যাচ্ছে। কারণ আমাদের দেশের মতো দেশে সামাজিক যে কাঠামো, পারিবারিক কাঠামো, অর্থনৈতিক যে কাঠামো, তাতে কিন্তু খুবই কঠিন টিকে থাকা। তারপরেও আমরা অনেকখানি টিকে আছি। সেটার কারণ হচ্ছে যে আমাদের ইকোনমিটা স্মল, আমাদের প্রয়োজন, সাধারণ মানুষের প্রয়োজন কম, জীবনযাপনের প্রয়োজনটা কিন্তু অনেক কম, এটা যদি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তুলনা করি। তো সেই জায়গা থেকে তারপরে আসলে আমরা যদি কিছু স্ট্যাটিস্টিকের দিকে তাকাই, আমরা দেখেছি যে কিছু স্টাডি বলছে যে গত কয়েক মাসে পারিবারিক আয় প্রায় 74% কমে গেছে মানুষের। এবং আরেকটি স্টাডি বলছে যে চরম দারিদ্র্য সীমা যে মানুষগুলো আছে তারা সেটির সংখ্যা বাংলাদেশে ডাবল হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে। এবং ব্র্যাক একটা স্টাডি করেছে, আমি দেখছিলাম, সেটা হচ্ছে যে এর ফলে এই ডাবল হয়ে প্রায় 40.9% মানুষ চরম দারিদ্র্য সীমার মধ্যে পড়ে যেতে পারে। এই ধরেন যে 53 মিলিয়ন মানুষ তারা এই সংকটে পড়তে পারে। এই ধরনের কিছু সংখ্যা আছে। আমাদের একটা বড় খাত কিন্তু প্রাতিষ্ঠানিক খাতের বাইরে হচ্ছে যে শ্রম খাত, প্রাতিষ্ঠানিক যে খাতগুলো আছে, যেখানে মানুষ একদম দিনমজুর থেকে শুরু করে রাস্তাঘাটে যারা ফেরি করে বিক্রি করে, ছোট চা স্টল, ছোট ছোট দোকান, মুদির দোকান, এসব মিলিয়ে কিন্তু একটা বিরাট অর্থনীতির খাত আমাদের। সেসব জায়গায় মানুষের আয় বন্ধ হয়ে গেছে, মানুষের খাবার নেই। তো সবকিছু মিলে একটা খুব বাজে চিত্রে আমরা পড়ে গেছি। সো নিউ নর্মাল যে সিচুয়েশনের কথা বলা হচ্ছে, সেই প্রেক্ষিতে মানুষ কিন্তু জীবিকার প্রয়োজনে তারা বেরিয়ে আসছে এবং তারা চেষ্টা করছে। সরকার শুরুতে যেটা নানাভাবে ধাপে ধাপে করার কথা ছিল, আমি আগেও বলেছি যে আমাদের যেসব বড় বড় সংগঠনগুলো আছে, ব্যবসায়িক সংগঠন, তারা সবসময় দায়িত্বশীলতা পরিচয় দিতে পারেননি। কারণ সরকারের সাথে সরকারের চেষ্টা ছিল, কিন্তু তারা তাদের দায়িত্বশীলতা পরিচয় না দেওয়ার কারণে যেটি হয়েছে, যে গার্মেন্টসে 30% 40% শ্রমিক নিয়ে শুরু করার কথা ছিল, সেটি কিন্তু তারা ধরে রাখতে পারেনি। কারণ আবার তাদের দিক থেকে কিছু সংকট ছিল, সেটি হচ্ছে যে প্রণোদনা তারা পাওয়ার কথা, সেটি সামনে তারা দাঁড়িয়ে থাকছে। এটার বাস্তবতাটা আসলে সত্যি খুব একটু অন্যরকম, সহজভাবে সেটিকে আমরা বুঝতে পারি না বা ব্যাখ্যা করতে পারি না। তো এই অবস্থার মধ্যে থেকে আমাদের যেটা আশার আলো, সেটি হচ্ছে যে আমরা খুবই একটু চমকপ্রদ তথ্য যে গত জুলাই মাসে আমাদের এক্সপোর্ট অনেক বেড়ে গেছে, এবং বেড়েছে বলতে প্রায় $3.9 বিলিয়ন, যেটি গত তার আগের মাসের তুলনায়, জুন মাসের তুলনায় প্রায় 44.4% বেশি। এটা আমি এক্সপোর্ট প্রমোশন, আমাদের রেমিটেন্সও বেড়েছে, এবং আমাদের রেমিটেন্স বেড়ে জুলাই মাসে প্রায় $2 বিলিয়ন উপরে, যেটি 2.62 খুব সম্ভবত এসছে, যেটি রেকর্ড। এবং গত বছরের তুলনায় সেটা অনেক বেশি। এবং গত 3 মাসে যে ধসটা নামছিল, বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, এই সময়টা যে ধসটি নামছিল, সেটি কিন্তু অনেকটা কেটে গেছে এই মুহূর্তে আপাতত। কারণ হচ্ছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা একটা প্রজেকশন করেছিল যে এশিয়ার 5টি দেশ খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে রেমিটেন্সের ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশ সেটি কিন্তু একভাবে কাটিয়ে ওঠার দিকে আমরা যাচ্ছি বলে মনে করছি। যদিও সেটি অন্য একটি ব্যাখ্যা আছে যে অনেক প্রবাসী শ্রমিক আমাদের চাকরিচ্যুত হচ্ছেন, তারা দেশে আসছেন, তাদের সমস্ত সম্বল নিয়ে তারা ফিরছেন,
এবং তারপরে সরকারের দিক থেকে কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্ব অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে। অর্থমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে 2% ইনসেনটিভ দেওয়া হবে যদি ফর্মাল চ্যানেলে টাকাটা আসে। তো এসব কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করেছে ফর্মাল চ্যানেলে চলে আসতে। এবং এর মধ্যে গার্মেন্টস সেক্টর যেহেতু আমাদের প্রায় 80% বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি এর মাধ্যমে, সেটি কিন্তু $3 বিলিয়ন উপরে তাদের আয় এক মাসে, জুলাই মাসে। পাশাপাশি আরেকটা আসার কথা হচ্ছে যে আমি একটু দেখছিলাম, সেটা হচ্ছে যে আদার যেসব ছোট ছোট আমাদের রপ্তানি খাত আছে তার মধ্যে পাট ও পাটজাত দ্রব্য, হোম টেক্সটাইল, কৃষি পণ্য এবং ওষুধ প্রত্যেকটিতে কিন্তু শতাংশের হারে কিন্তু যথেষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে এক মাসে। আমি যদি একটু আপনাকে বলি, যদিও পরিসংখ্যান দিয়ে বেশি ভারাক্রান্ত করতে চাই না, তারপর আসার জায়গাটি আমি একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য পণ্য রপ্তানিতে 38.2% বেড়েছে জুলাই মাসে। হোম টেক্সটাইলে 42.5% বেড়েছে। কৃষি পণ্যে বেড়েছে 30.9% এবং ওষুধ রপ্তানি। এই পরিসংখ্যানগুলো তাহলে এটাই ইঙ্গিত করে যে বাংলাদেশের মানুষ তাহলে এই যুদ্ধে করোনাকেও মোকাবেলা করছে, আবার একই সাথে জীবিকার লড়াইটাও চালিয়ে যাচ্ছে। এটা তো অবশ্যই বাংলাদেশের মানুষের, আমি যেহেতু মাঠে কাজ করি, প্রাকৃতিক দুর্যোগ বলেন এবং অন্যান্য জায়গায় আপনি জানেন যে তারা কতটা রেজিলিয়েন্ট, তারা কিভাবে কুইক ব্যাক করতে পারে। এত বন্যা হলো আমাদের, প্রায় দেশের 1/3 পানিতে ডুবে গেছে। কদিন আগে একটা সাইক্লোন হল, তার মধ্যে যে এই যে অগ্রগতিটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি যে রিজার্ভ প্রায় $30 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। এই মানুষের রেজিলিয়েন্সটা আলোচনা করব, কিন্তু করোনা নিয়েও একটু আলোচনা করতে চাই। প্রফেসর আবুল হাসনাত জোয়ার্দ্দার, দেশের যে সংক্রমণ পরিস্থিতি এখন যেটা আছে, এতে বোঝা যাচ্ছে যে আমরা একটা দীর্ঘ সংক্রমণ চক্রের মধ্যে বাস করব আগামী দিনগুলোতে, এবং এখনো করছি। সেখানে সংক্রমণ পরিস্থিতির বিজ্ঞান ভিত্তিক তথ্য সবচেয়ে বেশি সহায়তা করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়, সেটা স্বাস্থ্য ব্যবস্থা হোক, জনস্বাস্থ্য হোক বা অর্থনীতি হোক। আমরা কি আমাদের করোনা নিয়ে যে তথ্য আমরা প্রতিদিন পাই, সেটা কি কতটা আমাদেরকে হেল্প করছে বলে মনে হয় আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। করোনা ব্যবস্থাপনায় যে আমরা যে তথ্য পাচ্ছি সেটা আমাদের কতটুকু সহায়ক হচ্ছে, যে প্রথমে যে আমাদের যে টেস্টের বিষয়টা এবং ডিটেকশন, সেই ডিটেকশন তো আমরা এখন তো এনকারেজ করছি না। তো এইটাতে আসলে তো হিউজ নাম্বার, আর একটা সময় আসে যে টেস্টটাকেও ডিসকারেজ করা হয়। এখন যে নেগেটিভ হওয়ার জন্য কোনো টেস্ট করা হচ্ছে না। আর যে প্রাইমারিলি আমাদের যে ডিটেকশন, সেটা অ্যাকচুয়ালি কত ডিটেকশন অ্যাকচুয়াল রেট, সেটা কিন্তু পুরাটা বোঝা যায়। মোটামুটি যে 10,000-এর উপরে যখন টেস্ট এসে গেছে, একটা সাধারণ ধারণা তো আমাদের হয়েছে যে এখন আমাদের ধরে নিচ্ছে যে আমরা 3,000-এর কাছে আমাদের প্রতিদিন প্রায় নতুন কেস হচ্ছে, ডিটেকশন হচ্ছে। এগুলো যদি দুইটা, এখন টোটাল নাম্বার অফ কেস অথবা পার্সেন্টেজ অফ যে ইনভলভমেন্ট উইদিন দি আপনার টেস্ট নাম্বার, টেস্ট হলে এত ভাগ, তার এত ভাগ এফেক্টেড হচ্ছে, এই দুই ভাবেই আমরা মানে চিন্তা করতে পারি। এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে যে আমাদের কি ব্যবস্থাপনা নেওয়া লাগবে। তো মোটের উপরে আরেকটা তথ্য যে এটা ডেথ রেট, এইটা কিন্তু দেখে বোঝা যায় ডেথ রেট দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছি। মানে যদি আমাদের টেস্ট বেশি হলে অনেক নাম্বারের আমাদের আরো বেশি পাওয়ার কথা ছিল নতুন কেস, কিন্তু আমাদের যে ডেথ যেটা, সেটা বাংলাদেশে আমরা দেখছি প্রায় 30 থেকে 50-এর কাছাকাছি থাকছে, অথবা করোনা সিমটম নিয়ে আরো কিছু মানুষের মৃত্যু হচ্ছে। তাইলে ওভারঅল এই যে মৃত্যুর যে সংখ্যাটা, সেটা দিয়েও আমরা একটা তথ্য পাচ্ছি। সেখান থেকেও আমরা যে জিনিসটা বের করে আনতে পারছি যে আমাদের যে টার্গেট আমাদের ফুলফিল হচ্ছে, মোটামুটি যে আমরা যে মানুষ কম আক্রান্ত হবে এবং আমাদের মৃত্যু সংখ্যা কমবে, এই জায়গাটায় আমরা যেতে পারবো। তবে যেহেতু আমরা এই তথ্য যা আছে সেই তথ্য অনুযায়ী আসলে এখনো ট্রান্সমিশন অফ ডিজিজ এইটা বন্ধ করার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে, ট্রান্সমিশন অফ ডিজিজটাকে কন্ট্রোল করতে হবে।
আমি খান আবুল কালাম আজাদ আপনার কাছে আসছি। সারা বিশ্বে ভ্যাকসিনের যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, রাশিয়ানরা বেশ তোড়জোড় করছে এবং তাদের ভ্যাকসিনটা নাকি খুব দ্রুতই চলে আসবে। এমনিতে ভ্যাকসিনের যে অগ্রগতি আপনি পর্যবেক্ষণ করছেন, নিশ্চয়ই আমরা কতটা আশাবাদী হতে পারছি? ধন্যবাদ। আমরা তো জানি যে ইতিমধ্যে ভ্যাকসিনের কাজে কয়েকটা দেশ বেশ এগিয়ে গেছে। আমরা যারা ফার্স্ট আপনার অ্যানাউন্স করে যারা রাশিয়া, যে তারা অল্প কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। তো রাশিয়া এখনো পর্যন্ত ফেজ 1 ট্রায়াল করে ফেজ 2 তে তারা প্রবেশ করেছে এবং তারা ফেজ 2 তে যদি আপনার ভালো রেজাল্ট পায় তাহলে তারা হয়তো শর্ট সার্কিট অর্থাৎ দ্রুত ভ্যাকসিনটা নিয়ে আসার সুযোগ নিতে পারে। যেহেতু ফেজ 1 ট্রায়ালটা তাদের সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে, খুব অল্প সংখ্যক পেশেন্টের মধ্যে 38 জন রোগী ছিল, সেটা করেছে। আর 2 নম্বর, তারা এরপরে যে চায়নার অগ্রগতি, চায়নারাও একটা যেটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান থেকে যেটা ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, সেই প্রতিষ্ঠান তারা অনেকটা এগিয়ে গিয়ে এখন তারা ফেজ 3 ট্রায়ালে, মাল্টি সেন্টার ট্রায়ালে রয়েছে। তারা 1 নম্বর হলো আপনার ইউনাইটেড আরব এমিরেটসে 15,000 পেশেন্টের উপরে ট্রায়াল দিচ্ছে এবং ব্রাজিলে 2,000 পেশেন্টের উপরে ট্রায়াল দিচ্ছে। এটা হলো আপনার চায়নার। আর অক্সফোর্ডের যেটা রয়েছে, অক্সফোর্ডেরটা এখন আপনার ফেজ 3 ট্রায়াল প্রায় কমপ্লিট এবং তারা আপনার আমেরিকাতেও প্রায় আপনার 10,000 ভলান্টিয়ারকে তারা ট্রায়াল দেবে। আর যেটা মডার্নার যেটা আমেরিকার ভ্যাকসিন, সেটাও আপনার ফেজ 3 তে যাবে, ফেজ 2 থেকে 3 তে যাবে এবং সেখানে প্রায় 30,000 আমেরিকান সিটিজেনের উপরে তারা ট্রায়াল দেবে। এইটুকুন আমরা জানি। এবং একটা জিনিস ভ্যাকসিন ডেভেলপমেন্টে আমরা জানি যে আপনার সাধারণত এটা কয়েক বছর লেগে যায়। তো কোনো যদি দেখা যায় যে যে সমস্ত জিনিস নিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে এবং তাদের যদি ইনিশিয়াল ফেজের রেজাল্টটা ভালো হয়, বিশেষ করে ফেজ 1 এর পরে ফেজ 2 রেজাল্ট যদি ভালো হয়, তাহলে তারা ওই ট্রায়ালের পিরিয়ডটা কমিয়ে দিয়ে শর্ট সার্কিটিং করতে পারে। তো সেই হিসাবে আমরা অক্সফোর্ড এবং চায়নার এগুলোর তো একই রকম ভ্যাকসিন, তো আমরা আশা করছি যে তারা আমাদের খুব দ্রুতই ভ্যাকসিনটা দিতে পারে, বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটসের ট্রায়ালটা হয়ে যাওয়ার পরে। তো আমাদের সরকারি পর্যায়েও এই জন্য একটা ধারণা রয়েছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে ভ্যাকসিনটা যদি আপনার আসে তাহলে আমাদের দেশে যাদের ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা রয়েছে তাদের সাথে একটা চুক্তি হবে এবং চুক্তি হওয়ার পরে তারা আমাদের এরকম ভ্যাকসিন তৈরি করে দেবে আমাদের প্রয়োজন মতো। তো সেটাও আমাদের প্রস্তুতি রয়েছে। তো আমরা আশাবাদী কয়েকটা কারণে, কারণ এমন বিশ্বের কতগুলো জায়গায় রিসার্চটা হচ্ছে যাদের এরকম ভ্যাকসিন ট্রায়ালের ক্ষমতা রয়েছে এবং তাদের প্রিভিয়াস রেকর্ড রয়েছে এবং সেইখানে তাদের যে ফেজ 2 থেকে যারা 3 তে যাচ্ছেন তাহলে বুঝতে হবে এটা খুব সাকসেসফুলি আগাচ্ছে এবং ফেজ 3 তে যাওয়া মানে হচ্ছে যে এই প্রায় রেডি, এখন আপনি ম্যানুফ্যাকচারিং এ যেতে পারবে, লাইসেন্সিং হয়ে যাওয়ার পরে ম্যানুফ্যাকচারিং যেতে পারবে। অর্থাৎ যারা ফেজ 3 প্রায় কমপ্লিশনের দিকে, তারা যদি আরো আগামী 1 মাসের মধ্যে যেতে পারে তাহলে হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের বাংলাদেশে প্রফেসর আজাদ, বাংলাদেশে চাইনিজ ভ্যাকসিনটার একটা ট্রায়াল হওয়ার কথা ছিল আইসিডিডিআরবিতে, তো সেটা তো বন্ধ হয়ে গেছে নাকি না প্রক্রিয়া এখন অব্যাহত আছে? ওটা আসলে আপনার যে চাইনিজ গভর্নমেন্টের সাথে যে আমাদের গভর্নমেন্ট, এটা তো একটা 2 দেশের ব্যাপার। তো এটা আসলে যে চাইনিজ গভর্নমেন্ট যে করবে এটা আমাদের গভর্নমেন্টের, এটা আমাদের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের সমন্বয় হবে এই জায়গাটায়। ওই যারা চাইনিজ টিমের সাথে কথা বলে আপনার তারা করেছিল কি, তারা প্রথমেই ট্রায়ালের একটা প্রোটোকল তৈরি করেছেন, করে আমাদের এনআরইসি যে আমাদের ইথিক্যাল কমিটি, ন্যাশনাল রিসার্চ ইথিক্স কমিটি, বিএমআরসির যে প্রতিষ্ঠানটি, সেইখান থেকে তারা ট্রায়াল দেওয়ার জন্য, যেতে তারা হিউম্যান ভলান্টিয়ার ইনভলভ হবেন, এই জন্য ইথিক্যাল একটা অ্যাসপেক্ট রয়েছে সাংঘাতিক ভাবে, এই জন্য তারা ইথিক্যাল পার্টটুকু আইসিডিডিআরবি যেহেতু আমাদের বাংলাদেশে অনেকগুলো কাজ করে তারা নিয়েছেন। কিন্তু এটার জন্য যে এগ্রিমেন্ট হওয়া দরকার চাইনিজ গভর্নমেন্টের সাথে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের এবং চাইনিজ গভর্নমেন্টের সাথে আইসিডিডিআরবি, তো আমি যতদূর জানি তখন পর্যন্ত আইসিডিআরবির সাথে চাইনিজ গভর্নমেন্টের ওই এগ্রিমেন্টটা হয়নি। তো এই জন্য কতগুলো প্রথাগত কাগজের কাজ রয়েছে, এই কাগজের কাজগুলো যদি হয়ে যায় তাহলে অবশ্যই ট্রায়ালটা বাংলাদেশে হবে। এবং এই সাথে আমি বলে রাখি, যেহেতু আমাদের দেশে অনেক পপুলেশন, আমাদের যদি আরো অন্যরাও কেউ এই ট্রায়ালের জন্য এগিয়ে আসতে চায়, আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্ট এটার জন্য প্রস্তুত রয়েছে, তারা এটা অনুমতি দিয়ে দিবেন এবং আমরা অবশ্যই ইথিক্যাল কমিটির
এথিক্যাল অ্যাপ্রুভাল। এমনি কি আমরা অপেক্ষা করছি যে যেখানেই ভ্যাকসিন আসুক আমরা তো বিনে পয়সায় পাবো, এরকম অপেক্ষায় আছি নাকি আমরা? আমাদের যেটা ব্যাপার রয়েছে, আমরা যদি ভ্যাকসিনের ম্যাটেরিয়াল বা তার জিনিসটা আমরা জেনে যাই, তাহলে আমাদের ক্যাপাবিলিটি রয়েছে বাংলাদেশে। আপনি জানেন যে আমাদের নিজস্ব ভ্যাকসিনের চাহিদাও আমাদের কয়েকটা কোম্পানি পূরণ করে থাকে। সারা বছর আমাদের দেশে ভ্যাকসিন তৈরি হয়। অতএব আমরা যদি সেটা জেনে যাই, আমাদের সাথে যদি এগ্রিমেন্ট হয়, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের দেশেই আমাদের প্রয়োজন মতো আমরা ভ্যাকসিন তৈরি করতে পারবো। আমরা এখন দেখবো যে এটা একটা শট তার দুইটা শট দিতে হয়, কয়দিন ডিউরেশনের মধ্যে দিতে হয়, দুইজনের মধ্যে গ্যাপ কত থাকে, ইত্যাদি কতগুলো হিসাব আমাদের এখন দরকার। তো সেইটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমার মনে হয় যে অন্য কেউ আমাদের দিলে সেটা তো ভালো কথা, এটা যদি সরকার রাজি থাকেন। কিন্তু আমাদের যে ক্যাপাবিলিটি, আমরা আমাদের দেশেও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আসবো আপনার কাছে, আমি একটু আশরাফ জুয়েল আপনার কাছে আসছি। ভাইরাসের পরিবর্তনগুলো নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে ভাইরাসের পরিবর্তনগুলোর উপর নজরটা রাখতে হবে, এবং বড় ধরনের পরিবর্তন যদি হয় তাহলে সংক্রমক প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে সেটি কাজ করতে পারে, এবং আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা আছে, যে চিকিৎসা ব্যবস্থা, সেখানেও একটা চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা কি সেই ডিরেকশনে চলছি কিনা, আপনার কাছে কি মনে হয়, যেটা আপনি হাসপাতালে চিকিৎসা করছেন? হ্যাঁ, ব্যাপারটা আসলে যেটা বলা হচ্ছে যে ভাইরাসের যে বিভিন্ন স্ট্রেনের পরিবর্তন যেটা হচ্ছে, এবং এটার ফলে এক একজন এক এক ধরনের আমরা বলছি যে সিমটম নিয়ে প্রেজেন্ট করছেন আমাদের সামনে, বা এক একজন সেরে ওঠার ব্যাপারটাও অনেকেই দেখা যাচ্ছে, আমরা যেটা শুরুতে ভাবছিলাম বা বলছিলাম যে যাদের বয়স একটু বেশি এবং যারা কোমরবিড কন্ডিশন নিয়ে হচ্ছে কোভিড আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে মৃত্যু হারটা বেশি। কিন্তু আমরা আমাদের যে টোটাল মৃত্যু, এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অনেক তরুণ, অপেক্ষাকৃত তরুণ, এমনকি 30 থেকে 40 বছরের বয়সের মধ্যেও অনেক রোগী কিন্তু মারা গেছেন। তার মানে এই যে ভাইরাসের যে স্ট্রেন যে পরিবর্তন হচ্ছে বা হয়েছে, সেটা কিন্তু নিশ্চিত করেই বলা যায়। তো সেই ক্ষেত্রে প্রস্তুতির ব্যাপারটা আমরা যেটা বলবো যে যেখানে ডেফিনিটিভ কোনো চিকিৎসা যেহেতু আমাদের নেই, সেই ক্ষেত্রে প্রস্তুতিটাই হচ্ছে আমাদের সতর্কতামূলক অবস্থানটাকে জারি রাখা, যেন আমরা একজন থেকে আরেকজনের যেন সংক্রমিত না হই। এবং আমরা যেটা দেখছি যে এই জায়গাটাতেও কিন্তু বিশেষ করে যারা শহরে বাস করছেন, তারা যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে সচেতন। এই কারণে আমি বলছি যে প্রতিদিন অনেক মানুষের সঙ্গে অনেক রোগী যারা আক্রান্ত হচ্ছেন বা যারা লক্ষণ নিয়ে ঘরে আছেন, তারা অনেকেই কথা বলেন আমার সঙ্গে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কিন্তু এবং এই পর্যন্ত যে কয়জন অনেক রোগীর সঙ্গে কথা হয়েছে, তাদের মধ্যে খুব কম রোগীকেই কিন্তু হাসপাতালে যেতে হয়েছে। তার মানে তারা ঘরে বসে বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যে চিকিৎসাটা নিচ্ছেন, এটা আমরা বলছি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, সেই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নিয়ে কিন্তু অনেকেই সেরে উঠছেন। সেই ক্ষেত্রে নতুন করে প্রস্তুতি নেওয়ার, আসলে যেহেতু আমরা বারবার বলছি যে একদম কোনো চিকিৎসা যেহেতু আমরা সরাসরি কোভিড এর বিরুদ্ধে এখনো তৈরি হয়নি, সেই ক্ষেত্রে যে কাজটি করে যাওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের সচেতনতা তৈরি করার বা বৃদ্ধি করার যে কার্যক্রমটা আমরা বিভিন্ন মিডিয়ায় বা সরকারের পক্ষ থেকে দেখছি, বা আমরা ব্যক্তি জীবনেও যখন যার সঙ্গে কথা বলছি, সবাইকে যখন আমরা এই সচেতনতার ব্যাপারে বোঝাচ্ছি, তখন কিন্তু মানুষ বুঝছে। কারণ মানুষ তো আসলে তার কাছে নিজের জীবনের মূল্যটাই সবচেয়ে বেশি। এখন মূল প্রবলেমটা যেটা হচ্ছে বা হবে ভবিষ্যতে, সেটা হচ্ছে এই যে প্রফেসর আবুল হাসনাত জোয়ারদার স্যার যেটা বললেন যে নিও নর্মাল লাইফ। আপনি নিশ্চয় জানেন পৃথিবীর ইতিহাসে এরকম অনেক বড় বড় ডিজাস্টার এসেছে, আমাদের দেশেও অনেক ডিজাস্টার এসেছে। আমরা কিন্তু আসলে কখনোই একদম মানে সেই ডিজাস্টারকে মোকাবেলা করেই কিন্তু সামনে এগিয়ে গেছি। তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যেও এক ধরনের একটা আর্জ তৈরি হচ্ছে যে না, আমাকে সুস্থ থাকতে হবে, এবং আমি সুস্থ থাকলে আরো একজন সুস্থ থাকবে। এইভাবে এই যে ব্যাপারটা ঘটছে, এটা আমি বলবো একটু স্বস্তিদায়ক আমাদের সবার জন্য। এবং এই জায়গাটি যদি আমরা চালু রাখতে পারি, আমরা জানি না আসলে যে ঠিক কতদিন এই করোনার এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা আমাদের সামাল দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মানে প্রিভেনশনটাই হচ্ছে আমাদের আসলে আমরা ট্রিটমেন্টের একটা পলিসি হিসেবে নেওয়া যেতে পারে। আমি এর মধ্যে আরেকটি কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমি একটি আইসিইউতে কাজ করি, একেবারেই
আমার হাসপাতালটি একটি হাইওয়ের পাশের হসপিটাল। এখানে আমার আইসিইউতে 16টি বেডের মধ্যে 80% রোগী কিন্তু থাকতে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট জনিত কারণে। আমি এটা মানে এটা একটি পজিটিভ দিকে আমি বলবো যে এখন কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়ে আসা রোগীর সংখ্যা মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমে গেছে। সেটা মানুষের চলাচলের কম সীমিত চলাচলের হওয়ার কারণে। হ্যাঁ, তো সেটাও কিন্তু একটি বিষয়। আর আরেকটি বিষয়ে প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যার নিশ্চয়ই আমার মতের সঙ্গে এগ্রি করবেন। তিনি যেহেতু ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নিজেও খুব বিজি প্র্যাকটিশনার, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু আমরা জানি যে ডেঙ্গুর একটি সিজন ছিল এবং আমরা খুব ভয় পাচ্ছিলাম যে যদি করোনার সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাবটাও বেড়ে যায় তাহলে আসলে আমাদের কি হবে। কারণ আমরা গত বছর বা গত বছরগুলো দেখেছি যে ডেঙ্গু রোগীকে জায়গা দেওয়ার মতো হসপিটালগুলোতে আসলে জায়গা ছিল না। তো এটাও একটি চমৎকৃত হওয়ার মতোই বিষয় যে আমরা কিছু বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে তার অনেক হসপিটালের বেডের মানে অকুপেন্সি রেটটা অনেক কম। তার মানে অনেক হসপিটালে অনেক বেড এখনো ফাঁকা আছে। তো অনেক সময় বলা হয় না যে অনেক মন্দের মধ্যেও ভালো কিছু খুঁজে পাওয়া যায়। তো আশা নিয়েই তো আসলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে বা বাঁচতে হবে। এই ক্ষেত্রে করোনা যেমন আমাদের থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে, আবার হয়তো অন্য দিক থেকেও আমরা কিছুটা এই করোনার যে আক্রমণ বা এটার থেকে যে আমরা যেই ক্ষতির সম্মুখীন গুলো হচ্ছি সেই জায়গাগুলো থেকে হয়তো উত্তরণ করার রাস্তাও একটি নতুন রাস্তা হয়তো দেখিয়ে দিয়ে যাচ্ছে বা আমরা এই আশাবাদটা একটা খুবই বড় আশাবাদ এবং আমরা হয়তো সেই আশাবাদ নিয়ে সামনের দিকে এগোবো। কিন্তু তারপরও জুলহাস আলম, জনস্বাস্থ্য বড় সমস্যায় করোনা, আমরা যেটা প্যান্ডেমিক যেটাকে বলছি, এত বড় একটা জনস্বাস্থ্যের ইস্যু, আমরা কি জনগণকে সেইভাবে সম্পৃক্ত করতে পেরেছি? বিশেষ করে আমি যদি যোগাযোগের দৃষ্টিকোণ থেকে বলি যে জনগণকে সঠিক বার্তাটা দেওয়া, জনগণকে আপনি যেটা বললেন যে মানুষ সম্পূর্ণ ইগনোর করছে, তাহলে কি কোথাও আমাদের তাদেরকে কানেক্ট করতে পারিনি? আপনি সঠিকই বলেছেন, যোগাযোগের জায়গা থেকে আমরা অনেকখানি ব্যর্থ হয়েছি। কারণ হচ্ছে যে শুরু থেকে দেখেন আমাদের কোনো ন্যাশনাল স্ট্র্যাটেজি ছিল না যে আমাদের মেসেজগুলো কিভাবে মানুষের কাছে যাবে। এবং আমরা কি করেছি, আমরা যারা কি বলে এক্সপার্ট, যারা মন্ত্রী, যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছেন, তারা গণমাধ্যমে বক্তৃতা দিয়েছে কোয়ারেন্টাইন, আইসোলেশন, এসব শব্দ ব্যবহার করে করে। এবং যে ম্যাসিভ ক্যাম্পেইনটা হওয়া উচিত ছিল সেই ক্যাম্পেইনটা কিন্তু আমাদের হয়নি। এই কঠিন কঠিন শব্দ যেটা শিক্ষিত মানুষের বোঝারই কথা না বা আমরা পরিচিত নই, সেখানে কিন্তু দেশের একটা বিরাট জনসংখ্যা যারা এই দেশের বাইরে, এই আওতার বাইরে, তাদের কাছে যে মেসেজগুলো পৌঁছানোর কোনো কারণ নেই। এবং তাদের মধ্যে কি হয়েছে, তাছাড়া আমাদের হয়েছে এইটুকু যে অনেকে মনে করেন এই রোগ বড় লোকদের রোগ, এই রোগ ঢাকা এরকম একটা রং পারসেপশনও আছে, এই পারসেপশন গেছে এবং তারা মনে করে যে না এটা আমাদের হবে না। প্রথম দিকে হয়েছে যারা মুসলমান তাদের হবে না, অন্যদের হচ্ছে, সেগুলো থেকে বোধহয় কাটিয়ে উঠেছে এখন কিছুটা। ভয়ঙ্কর পারসেপশন সেটা কাটিয়ে উঠেছে কি, আমরা হয়েছে আমাদের দেশের একটা বাস্তবতা হয়েছে যে আমরা এমনি এমনি কাটিয়ে উঠি, মানে এমনি এমনি আমরা টিকে যাই। তো সেইভাবে আমরা টিকেছি বা সেইভাবে আমরা কাটিয়ে উঠেছি। আমাদের দিক থেকে কোনো ন্যাশনাল স্ট্র্যাটেজি ছিল না, খুবই দুর্বল। তথ্য মন্ত্রণালয় খুবই দুর্বল। যেটা বলা হচ্ছে তথ্য ব্যবস্থাপনায় সবসময় আমরা অনেক দায়িত্ব ছিল সহজ করে পৌঁছানো, সেই জায়গায় আমরা অনেক ক্ষেত্রে আমরা সবসময় তথ্য ব্যবস্থাপনাটাকে নষ্ট করে ফেলি, জনগণকে তথ্য, এবং এইটাও এই ক্ষেত্রে আমরা দেখলাম, এই সংকট আমরা দেখলাম তথ্যটা ঠিক মতো মানুষের কাছে দিতে পারলাম না আমরা, এবং এটা হয়তো আমাদের একটা শিক্ষা হলো এবারের জন্য। আমরা শেষ করে আসবো। আমি একটু প্রফেসর হাসনাত জোয়ারদার, জনগণের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা এই সিচুয়েশন? হ্যাঁ, আমি বলবো, তার আগে একটু যদি জুলহাস সাহেবের কথার উপরে আমাদের কিছু বক্তব্য আছে যে অ্যাওয়ারনেস কি বিল্ড আপ হয়নি বাংলাদেশে? আসলে আমরা যারা শহরে বা শিক্ষিত মানুষ বলি, আমরা যারা নিজেকে, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট আমাদের অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে কানেক্ট করাটা হলো, হ্যাঁ, এইটা যে একদম রিমোট রুরাল এরিয়ায় আছেন অথবা নিম্নবিত্ত, তাদের সকলে এই বিষয়টা ভালো করে জানেন। আর এইটা আমাদের কিন্তু ধীরে ধীরে, করোনা কিন্তু সবাই জানে এখন, একজন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তার মতো যিনি চর্চা করেন, একজন যে আমি যে ক্লিনিশিয়ান, আমিও কিন্তু চেষ্টা করে অনেক কিছু শিখে গেছি। এবং যে মেসেজটা দেওয়ার কথা, সে WHO যেটা বলছে
বা সিডিসি যেটা বলছে সেইটা আমার সরকার প্রধান, আমার যে স্বাস্থ্য ব্যবস্থাপনা ধীরে ধীরে মিডিয়ার মাধ্যমে কিন্তু রাত দিন এটা প্রচার হচ্ছে। মানুষ যে জানে না তা না, মানুষ জেনে গেছে। জানতে জানতে তাদের একটা অবস্থায় যে তারা এখানে একটা ইগনোর করে। এখন অনেকে পেটের দায় বলে যে খাবারের জন্য আমরা মানতে পারছি না, আমাদের বেরিয়ে আসতে হচ্ছে, সেটা গেল একটা ক্লাস। কিন্তু অনেকে এটাকে এখন আর ভয় পান না, ভীতি তাদের কেটে যাচ্ছে। এটা একদিকে আবার একটু ভালো। তা আমি ওই পয়েন্টটা হলো যে না, আমাদের এই যে করোনাই করণীয়, এই জিনিসটা শিক্ষিত জনগোষ্ঠী সবাই জানে। শিক্ষিত বা মানে সচ্ছল পরিবার 85% পিপুলই দেখবেন যে এগুলো ভালো করে মেনে চলছে, কেউ মানছি না আমরা। তো 10-15 ভাগের জন্য আমাদের মানতে হবে এবং আমাদের উপায় নেই, মানতে হবে। খান আবুল কালাম, আপনি কি একদম 30 সেকেন্ডসে কিছু যুক্ত করবেন? আমি বলতে চাই যে আসলে আমরা এইরকম একটা মহামারী আমরা কিছু জানতাম না এই সম্বন্ধে, এবং আমরা চিকিৎসা করছি এবং ডক্টরসরা ফ্রন্ট লাইনার্স হিসেবে কাজ করছেন, এবং ডক্টরদের সাথে এই একেবারে প্রথম থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাথে আমাদের এই মিডিয়ার যারা রয়েছেন তারা আমাদেরকে প্রতি মুহূর্তে যেভাবে গাইড করেছেন, তারা এত চমৎকার প্রশ্ন করে আমাদেরকে অনেক উত্তর খোঁজার পথ সুগম করে দিয়েছেন। আমি বলবো একটি কথা শুধু, আমাদের কিন্তু চিকিৎসায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি বলছি না আমার একটা আমেরিকান হসপিটালের সাথে আমি আমার কম্পেয়ার করবো, কিন্তু আমি অনেক সক্ষমতা অর্জন করেছি। আমরা অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে যেভাবে করেছি, আমরা হাইফ্লো নেজাল ক্যানুলার ব্যবস্থা করেছি, আমরা আইসিইউতে রোগী ঢুকার ব্যবস্থা করতে হয় নাই, মৃত্যু হার আমরা অনেক কমিয়ে নিয়ে এসেছি। আমার এখন কোভিড এর পাশাপাশি নন কোভিড চিকিৎসা, কিন্তু নিশ্চয়ই আমরা কমপ্লেসেন্সে ভুগবো না, নিশ্চয়ই। এইটা আমি আপনার মাধ্যমে আজকে আরো রিকোয়েস্ট করব, আমরা যে তথ্য ব্যবস্থাপনায় দুর্বল, এটার দায়িত্ব আমাদের সাথে আপনারাও ভাগ করে নেবেন। আপনারা একদম বড় করে লিখবেন যে তোমরা সবাই এই কাজটি করো, শুধুমাত্র জীবন উপভোগের জন্য নয়, জীবনে অর্থনৈতিক ভাবে বেঁচে থাকা নয়, জীবনটা নিঃশ্বাসের সাথে অন্যের পাশাপাশি বেঁচে থাকাটাও জীবন, সেটাই শিক্ষা দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদেরকে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অনেক কৃতজ্ঞতা যোগদান করার জন্য। দর্শক, আপনারাও ছিলেন আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।